দেখেন কিশোর গ্যাং সমস্যাটি অনেক আগের, এটা বলার সুযোগ নেই, আগে কখনোই এইভাবে ছিল না। এইরকম হ্যাঁ, আগে এলাকা ভিত্তিক মাস্তানি, এলাকা ভিত্তিক আধিপত্য বিস্তারের ঝগড়াঝাটি সেটা ছিল, সেটা লোকাল মাস্তানির ফর্ম আকারে ছিল। কিন্তু এখন এই যে সিটি অফ টেরর, সিটি অফ গড মডেলের যে আমরা কিশোর গ্যাংটা দেখতে পাচ্ছি, গ্যাং দেখতে পাচ্ছি, এটা এবং আজকের এই কিশোর গ্যাংয়ের সদস্যই আগামী দিনের গডফাদার, আগামী দিনের পিচ্চি হান্নান, আগামী দিনের আপনার মামুন, আগামী দিনের সংসদেও তারা যেতে পারে। হ্যাঁ, তো এরকম সেটার প্রক্রিয়া আলাদা, সেটা যেতে পারে। তো এখন এই বিগত আপনার আওয়ামী আমলে যেহেতু এখানে ফ্যাসিবাদটা একটা সামাজিক ভিত্তি তৈরি করার দরকার ছিল, সেখানে আপনার পাড়া মহল্লা ভিত্তিক কিশোর গ্যাং এবং আপনার লোকাল পলিটিক্যাল ক্যাডারদের মধ্যে একটা সুন্দর আপনার সহাবস্থানের সংস্কৃতি তৈরি করা হয়, এর মধ্যে একটা প্রোটেকশনের কালচার, এবং সেই প্রোটেকশনের মধ্য দিয়ে কি করা হয়েছিল, একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। হ্যাঁ, সেইটা পলিটিক্যাল ক্যাডার এবং এই ধরনের উশৃঙ্খল ছেলেদের সাথে, এই কিশোর গ্যাংদের সাথে একটা খুব সমন্বয় ছিল। সেই সমন্বয়ের কালচারটা তারপরে গণঅভ্যুত্থান আমরা দেখলাম, ওকে গণঅভ্যুত্থানের পরে যেটা হলো একটা কালচার অফ এনার্কি, চারদিকে এনার্কি, ভাঙচুর করতে হবে চারদিকে, চরিত্র হনন করতে হবে, একটা উগ্র বিপ্লবী হাইপের মধ্য দিয়ে সবাইকে রাখা হবে, রাখার মধ্য দিয়ে এই পুরা জেনারেশনটা আপনার হাসিনা পিরিয়ডে যেভাবে মোরাল ডিক্লাইনটা হয়েছে, সমাজে যে মোরাল ফ্যাব্রিকটা যেটা ভেঙে ফেলা হয়েছে, সেটা রিস্টোর করার বদলে সেটাকে আরো হাওয়া দেওয়া হইলো। রাইট, সেটাকে আরো আপনার এটা আগে ছিল হাসিনার এটা একটা সোশ্যাল লেভেলে, এবার এটা গেল প্রাতিষ্ঠানিক লেভেলে, তারপরে এটা ডিজিটাল মব। বাংলাদেশের প্রধান সমস্যা ডিজিটাল মব। এবং আমরা যখন একটা দলের সমালোচনা করি, তারা কন্টেন্টফুল সমালোচনা করে না, তারা যেটা করে তারা হলো চরিত্র হননের রাজনীতিটা করে। তারা যেটা মনে করে ধরেন বিএনপি খারাপ, তারা ভালো, এই হলো তাদের রাজনীতি। তারা হলো একটা পারসেপশন ক্রিয়েশনের রাজনীতি করে। এখানে ধরেন বলা হলো একজন কন্টেন্ট ক্রিয়েটর যাকে পুরস্কার দেওয়া হয়েছে, সে অকথ্য ভাষায় বিরোধী দলের নেতাকে গালাগালি করে পোস্ট দিছে। আরে ভাই, তাকে সে যে কন্টেন্ট ক্রিয়েট করছে, সেই কন্টেন্ট ক্রিয়েটের জন্য তার পুরস্কার দেওয়া হয়েছে, তারা তো গালাগালির জন্য পুরস্কার দেওয়া হয়নি। তারপরেও সে যদি তার আইডি থেকে গালাগালি করে, তারপরে তারা ধরতে পারতেছেন, অভিযোগ করে তারা ধরে ফেলেন। কিন্তু যেই দল, এই যে জান্নাতি দল টিকিট বেচা, তারা সোশ্যাল মিডিয়াতে যা শুরু করে, যেইভাবে তারা চরিত্র হনন করে, আমার নিয়ে প্রত্যেক সকালে আপনি 10,000 ফটো কার্ড পাবেন। এই যে কথা বলতেছি না, ফটো কার্ড ইন্ডাস্ট্রি সচল হয়ে গেছে, চালু হয়ে গেছে, এরা বসে পড়ছে একদম, হাতে তেল দিয়া কোন দায় কোন কার্ড বানাবে। ফলে বাংলাদেশের ডিজিটাল মব যেটা, এই ডিজিটাল মব এবং সোসাইটির এই যে মোরাল ফ্যাব্রিকহীন যে অবস্থা, এই দুইটা মিলে এটা একটা মানে জাহেলিয়াতের অবস্থার মধ্যে আমরা আছি, মানে সমাজকে একেবারে একদম তছনছ করে ফেলছে। এবং এই ডিজিটাল মবটাকে তারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে গেছে, এবং এটাকে তারা পলিটিক্যাল কালার দেওয়ার চেষ্টা করছে। এবং এইটা করার জন্য তারা হলো আপনার কল্পিত ফ্যাব্রিক, যেটাকে বললাম যে ফিকশনাল আপনার ফ্যাক্ট, এগুলো তৈরি করে, ফিকশনাল ফ্যাক্ট তৈরি করে, তারপরে একটা ন্যারেটিভ তৈরি করে একটা দলকে ডিফেম করে। আমি বলতেছি না যে আপনি বিরোধী দলের আপনার প্রতিপক্ষের সমালোচনা করবেন, অবশ্যই করবেন, কিন্তু আপনার রাজনীতি যদি হয় আপনার প্রতিপক্ষকে ডিফেম করা, বুঝতে হবে আপনি দেউলি, আপনার কোনো রাজনীতি নেই। ফলে এইখানে পয়েন্ট হইল তাহলে কয়টা, একটা হইলো এনার্কি, কালচার অফ এনার্কি এইটা, এবং লোকালি যেহেতু আপনার আমাদের সোশ্যাল ফ্যাব্রিকটা ভেঙে ফেলা হয়েছে, এইটার সাথে যে আপনার হাসিনার আমলের যে মাফিয়াতন্ত্র গড়ে উঠছিল, সে দুইটার একটা সুন্দর মার্চ হয়েছে। এই জন্য দেখবেন যে সমন্বয়ক পরিচয়ে গত 18 মাসে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে, এইটা বাংলাদেশের ইতিহাসে এত দ্রুত স্পিডি চাঁদাবাজি আর কখনো হয়নি, এত স্পিডি দখল কখনো হয়নি। এই যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় এত স্পিডে হয়নি, কোনো পলিটিক্যাল আমলে হয়নি, হাসিনার আমলেও হয়নি। কারণ একটা অরাজক অবস্থা, এনার্কি চারদিকে। এই এনার্কিটাকে উৎসাহিত করা হয়েছে বিপ্লবের নামে, গণঅভ্যুত্থানের নামে, যেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেছে। তো এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য যেই ধরনের রেগুলেশনের দরকার ছিল, যেই ধরনের আইনি আপনার ব্যবস্থাপনা দরকার ছিল, ধরেন একটা দেশে একই সাথে আইনের শাসন এবং মব চলতে পারে না, কিন্তু আপনারা প্রেশার গ্রুপ এগুলি বলে এগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, চেষ্টা করে না প্রেশার গ্রুপ বলে যারা এটা বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, প্রায় সর্বোচ্চ লেভেলের লোকজন বলছে, তার জন্য কিন্তু আজকে দেশটা একেবারে তছনছ হয়ে গেছে। সে দায় তারা নিচ্ছে, তারা তো নিচ্ছে না, তারা বরং এখন তারা মিলে, তারা সোশ্যাল মিডিয়া, এখন এই দেখেন তারা সোশ্যাল মিডিয়াতে অকথ্য ভাষায় গালাগালি করবে, সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য দলের নেতা, সাধারণ মানুষ, নারী, আমরা কেউ বাদ যাবে না। শুধু তাদের পক্ষে যারা মতামত উৎপন্ন করবে, একটা দলের পক্ষে যারা থাকবে, শুধু তারাই নিরপেক্ষ। সেই দল এখন ভয়ে ওই দলের বিরুদ্ধে কেউ কথা বলে না, বললে তার ইজ্জত রাখা হবে না। এবং তাদের পক্ষে কথা বলার জন্য ভুয়া ন্যারেটিভ, মিথ্যা ন্যারেটিভ এবং
ফিকশনাল ফ্যাক্ট তৈরি করার জন্য টকশোতে আবার লোকজন এসে কথাও বলে, হ্যাঁ, এবং তারা নিরপেক্ষতার আড়ালে থেকে এবং প্রক্সি হিসাবে অন্য দল জোট দলগুলো এসে টকশোতে এই ন্যারেটিভ পলিটিক্স, এই পারসেপশন পলিটিক্স তৈরি করার চেষ্টা করে তারা একটা টক্সিক এনভায়রনমেন্ট অলরেডি তৈরি করে রাখছে। এবং এটা মেন স্ট্রিম মিডিয়া, ইউ আর রাইট, এখানে আলোচনা আসছে, মেন স্ট্রিম মিডিয়া এটা এন্টারটেইন করছে ক্লিক বাইট বাণিজ্যের জন্য, হ্যাঁ, এবং তাদের এই যে আপনার ভিউ বাণিজ্যের কারণে। ফলে আমি মনে করি যারা যাহা মিথ্যা কথা বলে, যারা পারসেপশন ক্রিয়েশনের রাজনীতি করে, তাদেরকে তো টকশোতে ডাকা উচিত না, তাদের তো মেন স্ট্রিম মিডিয়া প্রডিউস করা দরকার নেই। আপনারা সাধারণ লোকদের নিয়ে কথা বলেন, সাধারণ সমস্যা নিয়ে কথা বলেন। আজকে বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে আপনি একটা জরুরি সমস্যা নিয়ে কথা বলছেন, কিন্তু টকশোগুলোতে আলাপ হয় কি নিয়ে? আলাপ হয় এই যে পলিটিক্যাল ঝগড়া হয়, কোনো পলিসি ধরে আলাপ হয় না, কোনো বিষয় ধরে আপনি আলাপ দেখবেন না, হ্যাঁ। তো ফলে এই যে কিশোর গ্যাংয়ের সমস্যাটা, এই যে এখন আমাদের শিক্ষামন্ত্রী একটা রেগুলেশনের কথা বলছেন, তাকে ট্রোল করার জন্য এটা পলিটিক্যালি ইনস্টিগেট করা হচ্ছে। না, আমরা সোশ্যাল মিডিয়াতে আরো ভয়ঙ্কর জিনিস দেখলাম, উনাকে নিয়ে কিছু স্টুডেন্ট সো কল্ড এবং যারা এগুলো নিরপেক্ষতার নামে, শোনেন আপনাকে বলি, তারা এগুলো স্টুডেন্ট না, এগুলো নিরপেক্ষতার নামে এগুলো ফিট করা হয়, এগুলো ফিট করা হয় একটা যাদের কোনো রাজনীতি নাই, যাদের পারসেপশন ক্রিয়েট করে রাজনীতি, তারা নিরপেক্ষ ব্যানারে নিজেদের লুক দিয়ে ফিট করে এগুলো তারা প্রচার করে এবং মিডিয়াতে তারা গুপ্ত অবস্থায় আছে। ফলে এই যে গুপ্ত কালচার এবং মানুষকে অসম্মান করা, ডিফেম করা, এটা একটা কালচারে পরিণত হয়েছে। আমি ধরেন তার বিরোধিতা করতেছি, সে আমি কি বলতেছি এটা দেখবে না, সে আগে আমাকে বলবে দালাল, আমাকে বলবে অমুক, আমাকে বলবে মানে এটা যেন খুব কমন হয়ে গেছে, সেটা কমন। এই যে জঘন্যতার কালচার, এইবার সেই কালচারের বিরুদ্ধে একটা দুইটা প্রতিরোধ যে অন্যরা করে না, বিরোধী পক্ষ করে না তা না, করে, কিন্তু সেটা তো নামে করে। কিন্তু আপনার যে লক্ষ লক্ষ বেনামে বট আইডি দিয়ে এটা করছেন এবং এটা অটোমেশন মোবাইল ফার্মিংয়ের মধ্য দিয়ে করছেন, সেটা একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে গেছেন। সেখানে বিরোধের কাউন্টার, এটা তো মানে এটা কি মানে কি বলবো, এটা হলো যে আপনার এই সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির মতো। ফলে এই রাজনীতি যারা করে তারা আসলে গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করে কিনা এই প্রশ্ন আজকে আমাদের তুলতে হবে। কারণ গণতান্ত্রিক রাজনীতির সাথে টলারেন্সি, পরমত সহিষ্ণুতা, দেখেন এখানে আরেকটা কথা বলা হয়, কথায় কথায় এগুলি ধরলে তারপরে বলা হয় এই যে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে মত প্রকাশের স্বাধীনতার উপর, হ্যাঁ, আক্রমণ। আপনি তো ইউরোপ আমেরিকায় ঘুরেন, আমরাও যাই, আপনি ইউরোপ আমেরিকায় অ্যান্টিসেমিটিক বক্তব্য দিতে পারবেন, সেখানে তো ফ্রিডম অফ স্পিচ সবচেয়ে স্বীকৃত। তার মানে ফ্রিডম অফ স্পিচ অলওয়েজ রিকোয়ার হোয়াট নট টু সে। এইটা যে জানে না তার ফ্রিডম স্পিচ থাকার কোনো দরকার নেই, কারণ থাকলে অন্য লোক আহত হবে। তার না, আপনি তো আপনার গঠনমূলক সমালোচনা করতেই পারেন এবং সেটা আরে সে তো গঠনের জন্য আসে নাই, আপনি গঠন আশা করেন কেন? সে তো করবে অ্যানার্কি, সে তো করবে ভাঙচুর, সে তো করবে পারসেপশন তৈরি, তার তো রাজনীতি নাই। কিভাবে ওনাকে হেনস্থ করা যায়, কিভাবে আরেকজনকে, তার রাজনীতি থাকলে তো সে মাঠে যাইতো, জনগণকে বুঝাইতো, তার কর্মসূচি থাকতো, তার প্রস্তাবনা থাকতো। তার প্রস্তাবনা কি? ও খারাপ আমি ভালো।